আপনি আসলে সেমিফাইনালে কাকে এগিয়ে রাখবেন, ভারত না অস্ট্রেলিয়া? মুশফিক মাহমুদুল্লাহর অবসর নিয়ে যেখানে কথা হচ্ছে সেখানে আজকে বোর্ড পরিচালক বলেছেন যে 2027 বিশ্বকাপেও তাদেরকে বিবেচনা করা হবে যদি তাদের ফিটনেস ঠিক থাকে। নাজমুল আবেদিন ফাহিম তিনি এই কথা বলেছেন। আপনি কি মনে করেন তাদেরকে রাখা উচিত বা এইটা বলাটা কতটা? প্রথমত, কে কখন অবসর নেবেন, কোন প্লেয়ার কখন অবসর নেবেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি আমি বাইরে থেকে তো আসলে সেই জায়গাটায় অনধিকার চর্চা করতে পারি না বা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু অ্যাজ আ ক্রিকেট বোর্ড আপনি যখন কোনো একটা দায়িত্বে থাকবেন, আপনার একটা পরিকল্পনা অবশ্যই থাকতে হবে যে আপনার সামনে এই টুর্নামেন্টটা আছে এবং সেই টুর্নামেন্টটাকে কেন্দ্র করে আপনি কিভাবে দল সাজাতে চান। সো বলটা কিন্তু তখন ক্রিকেট বোর্ডের কোর্টে। ধরেন কোনো একজন প্লেয়ার তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে অবসর নাও নিতে পারেন, ব্যক্তিগত জায়গা থেকে তার আরও খেলার ইচ্ছা থাকতে পারে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ক্রিকেট বোর্ডের সেই জায়গাটায় পরিকল্পনাটা সুস্পষ্টভাবে থাকা উচিত যে আমার সামনে যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটাকে কেন্দ্র করে আমি কিভাবে আমার দলটাকে সাজাতে চাই। তো এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। সেই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে জেনারেশন গ্যাপ যাতে তৈরি না হয়। কোনো দলে যদি জেনারেশন গ্যাপ তৈরি হয়, অর্থাৎ একটা জেনারেশনের ক্রিকেটাররা ভালো করছেন, পরের জেনারেশনের ক্রিকেটার আমি তৈরি হতে দিলাম না। হ্যাঁ, ঠিক আছে, যে জেনারেশনের ক্রিকেটাররা ভালো করছেন তারা যদি ফিটনেস ধরে রাখতে পারেন, তারা যদি ফর্ম ধরে রাখতে পারেন, অবশ্যই তারা আমার ফার্স্ট প্রায়োরিটিতে থাকবেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওই জেনারেশন গ্যাপটা যাতে তৈরি না হয়, অর্থাৎ নেক্সট জেনারেশনটা যাতে টেক ওভার করতে পারে, সেই সুযোগটা দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাপোজ ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম যদি ফিটনেস ভালো থাকে, আপনার 2027 বিশ্বকাপের পরিকল্পনা থাকতে পারে, সেটা বোর্ডের পরিকল্পনা থাকতে পারে। কিন্তু তাই বলে কি আপনি নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেবেন না, আপনি কি আরেকটা জেনারেশনকে আপলিফ্ট করবেন না? তাই বলে কি আপনি জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের সঙ্গেও মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমকে দলে নেবেন? বিষয়টা কিন্তু যদি সেরকম হয় যে ঠিক আছে সামনে যতগুলো সিরিজ আছে প্রত্যেকটা সিরিজেই আপনি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহকে নিচ্ছেন, হোক সেটা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, হোক সেটা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ, তখন কিন্তু দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকারক ব্যাপারটা। কারণ আপনার নতুন প্লেয়ারদেরকে তো টেস্ট করাতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো না যেখানে আমরা প্লেয়ার তৈরি করে ন্যাশনাল টিমে ডেবু করাতে পারবো। আমাদের দেশে কিন্তু এই মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরাও বা তামিম ইকবাল, সাকিব আল হাসান একটু ডিফারেন্ট, এসে ইনিশিয়াল স্টেজ থেকে পারফর্ম করেছেন। বাট আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার যাদেরকে আমরা বলি তারা কিন্তু ন্যাশনাল টিমে এসে তারপর নিজেদেরকে গ্রুম আপ করেছেন। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আমি দিব। সেই এক্সাম্পলের জায়গাটা হচ্ছে যে ইন্ডিয়া টিমে আমরা কি দেখি, লাস্ট তারা শ্রীলঙ্কার সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গেল। ওই টিমটায় কিন্তু আলটিমেটলি সিনিয়রদেরকে তারা বাই রোটেশনাল পদ্ধতিতে খেলিয়েছেন। তার আগে যদি চিন্তা করি জিম্বাবুয়ের সঙ্গে ইন্ডিয়া একটা T20 ম্যাচ হেরে গেল, সেখানে কিন্তু সূর্য কুমার ইয়াদব বা হার্দিক পান্ডিয়ারা খেলেন নাই, খেলেছেন কে? ক্যাপ্টেন্সি করেছেন শুভমান গিল। এখন আপনি চিন্তা করে দেখেন যে ইন্ডিয়া টিমে কিন্তু 3টা ক্যাপ্টেন আছে, মানে বিকল্প 3টা ক্যাপ্টেন, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার ইয়াদব। সো আপনার কিন্তু ক্যাপ্টেনের অভাব হবে না, কারণ এই প্লেয়ারদেরকে তারা ওই সুযোগটা দিয়েছে, তারা এক্সপোজ করেছে। বিরাট কোহলি বা রোহিত শর্মা চাইলে কিন্তু সব ম্যাচে খেলতে পারতেন, সব প্রতিপক্ষের সঙ্গে খেলতে পারতেন, সেটা তো তারা আসলে খেলেন নেই। তো আমার কথাটা সেখানেই আরমান, যে কোন প্লেয়ার কখন অবসর নেবেন বা অবসর নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অ্যাজ আ ক্রিকেট বোর্ড আপনার ভিশনটা পরিষ্কার থাকাটা আসলে খুব জরুরি, যে আপনি ভিশনটা আসলে কী দেখতে পাচ্ছেন। আপনি হ্যাঁ, যদি ফিটনেস থাকে আপনি এই দুজন সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করতে পারেন, কিন্তু এটাকে ক্যারি করা মানে কি শুধু এদেরকে নিয়েই পড়ে থাকার জায়গাটা? আপনাকে তো বিকল্প ক্রিকেটার তৈরি করার জন্য পদক্ষেপ নিতে হবে। আজকে আফগানিস্তান যদি শুধুমাত্র রশিদ খান নিয়ে পড়ে থাকতো, তাহলে আজমাতুল্লাহ ওমরজাই কিংবা ইব্রাহিম জাদরান বা রহমানুল্লাহ গুরবাজরা আসতেন না। আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা শুধুমাত্র, মানে এটা বলছি না দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমি ক্রিকেট বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা শুধুমাত্র হয়তো বা আমাদের সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়েই পড়ে থাকতে চেয়েছি, যে কারণে আমাদের পরবর্তী জেনারেশনের স্ট্যান্ডার্ডটা আপগ্রেডেশন হয় নাই। সো এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিক বিশ্লেষণ যদি আপনি আমাকে করতে পারেন, আমি এভাবে দেখব। আজকে বোর্ড মিটিংয়ে আরও একটা সিদ্ধান্ত নেওয়া আছে যে টেস্ট ক্রিকেটার যারা আছেন, টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি এবং তাদের বেতন বাড়ানো হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যাতে করে তারা টেস্টের দিকে মনোযোগী থাকে, অন্য কোনো ফরম্যাটে না আসে। এই সিদ্ধান্তটা কতটা ইতিবাচকভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচক, অবশ্যই ইতিবাচক। কী কারণে? কারণ আমাদের টেস্ট ফরম্যাটের যারা কোর ক্রিকেটার আছেন, সেই কোর ক্রিকেটারদেরকে কিন্তু আমরা দেখি না যে তারা খুব বেশি ফ্যাসিলিটেড থাকেন। ইনফ্যাক্ট আপনি চিন্তা করে দেখেন, একটা বিপিএল যখন চলে তখন আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্রিকেটার যারা হয়তো বা টেস্ট ম্যাচের আমাদের পাইপলাইনে আছেন, বা যাদেরকে আমরা টেস্ট ম্যাচের পার্সপেক্টিভে চিন্তা করি বা ভবিষ্যতের জন্য চিন্তা করি, তারা হয়তো বা বিপিএল খেলেন না। ধরেন সাদমান অনিক, মুমিনুল হক সৌরভ, এই প্লেয়ারগুলো কিন্তু তখন বসে থাকেন আরমান। সো আমি ডেফিনেটলি একটা বেতন কাঠামোর জায়গায় নিয়ে আসা বা সেই জায়গায় তাদেরকে এনকারেজ করা অবশ্যই এটা একটা ভালো বা সাধুবাদ জানানোর মতো সিদ্ধান্ত। সেই সঙ্গে আমার কাছে মনে হয় যে আমাদের যখন
এই T20 টুর্নামেন্টগুলো হয়, যে টুর্নামেন্টগুলো এলিট টুর্নামেন্ট, সেটা NCL T20 হোক কিংবা আমাদের BPL হোক, এটা যখন ঘটে সেই সময়টা যখন আমার ন্যাশনাল পুলে থাকা লঙ্গার ভার্সনের ক্রিকেটাররা কোনো ম্যাচ খেলতে পারেন না, তাদের নিয়েও আলাদা একটা প্রোগ্রাম থাকা উচিত। সেটা হতে পারে কোনো একটা টুর্নামেন্ট, হতে পারে বাংলাদেশ A, বাংলাদেশ B বা বাংলাদেশ রেড, বাংলাদেশ গ্রিন করে 4 দিনের ম্যাচের আয়োজন, অনেক কিছু হতে পারে, কিংবা আলাদা টেস্টের স্কিল ক্যাম্প হতে পারে। সো আমার কথা হচ্ছে যে ওই প্লেয়াররা যাতে BPL এর সময় কিংবা T20 টুর্নামেন্টের সময় বসে না থাকেন, তাদেরকেও সে সময় অ্যাক্টিভিটির মধ্যে রাখা। তাহলে হয় কি, স্কিলগুলো জং ধরে যায় না, স্কিলগুলো ঠিকঠাক থাকে। খুব কঠিন ব্যাপার না কিন্তু আসলে বিষয়গুলো। ধরেন আপনি যদি চিন্তা করে দেখেন যে সময়টাতে BPL চলছে, হয়তো বা BPL আমরা 3টা ভেন্যু ব্যবহার করছি, সেই সময়টাতে বগুড়াতে বাংলাদেশ A ভার্সেস বাংলাদেশ B অথবা বাংলাদেশ রেড ভার্সেস বাংলাদেশ গ্রিন লঙ্গার ভার্সনের ম্যাচ হতে পারে, 4 দিনের ম্যাচ হতে পারে, বা 5 দিনের ম্যাচ হতে পারে, বা 3 দিনের ম্যাচ হতে পারে। অ্যাক্টিভিটির মধ্যে রাখা, আপনি একটু জাস্ট ভিশন কল্পনা করে দেখেন। ঠিক আছে, BPL সিলেট, চট্টগ্রাম এবং ঢাকাতে হচ্ছে, আপনি বগুড়ার ভেন্যুটাকে ইউজ করেন, রাজশাহীর ভেন্যুটাকে ইউজ করেন, করতেই পারেন। আপনি সেই জায়গাটাতে লঙ্গার ভার্সন প্লেয়ারদেরকে সচল রাখতে পারেন, তাহলে তারাও হীনমন্যতায় ভুগবে না, তারাও চিন্তা করবে না যে একটা BPL হচ্ছে আর আমরা ঘরে বসে আছি। সো আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্যাটস গুড, সেটাকে আরেকটু যদি পরিধি বাড়ানো যায় আরও বেটার হবে। সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। দুবাইয়ের মাঠে ভারত অপ্রতিরোধ এবং তাদের 4 জন স্পিনার নিয়ে খেলছেন, সে জায়গা থেকে অস্ট্রেলিয়া কিন্তু একটু পিছিয়ে আছে। আপনি আসলে সেমিফাইনালে কাকে এগিয়ে রাখবেন, ভারত না অস্ট্রেলিয়া, এবং কেন রাখবেন? কন্ডিশন বিবেচনায় আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। এবং আপনি যেটা বললেন যে 4 জন স্পিনার, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে যে অস্ট্রেলিয়ার সঙ্গে 4 জন স্পিনার নিয়ে খেলতে নামবে কিনা ইন্ডিয়া। আমি যদি অস্ট্রেলিয়া টিমের বলি, ঠিক অস্ট্রেলিয়ার এই টিমটাতে স্পিনার এগেনস্টে গেল 1 বছরে অ্যালেক্স ক্যারি, তার অ্যাভারেজটা কিন্তু 160-র উপরে। ট্রাভিস হেডের অ্যাভারেজটা যদি চিন্তা করেন সেটাও বেশ ভালো। এই দুজন ব্যাটসম্যান বাদে আবার মার্নাস লাবুশেন খুব স্ট্রাগল করেছেন স্পিনার এগেনস্টে। স্টিভেন স্মিথ, তিনিও যে খুব বেশি স্বাচ্ছন্দ্যে স্পিন খেলেছেন ব্যাপারটা সেরকম না। ম্যাক্সওয়েলও ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশন স্পিনে আউট হয়েছেন গেল 1 বছরে। সো যে কন্ডিশনটা আসলে খেলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে সিমিলার কন্ডিশনটাই থাকবে। এর আগের ম্যাচটা যেরকম হয়েছে, ইন্ডিয়ার স্পিনে কিন্তু একটা অনেক বড় ধরনের ভ্যারাইটি আছে। ভ্যারাইটি বলতে গেলে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন 2 জন, ইন্ডিয়ার চায়নাম্যান বোলার আছেন 1 জন, ইন্ডিয়ার একজন মিস্ট্রি স্পিনার আছেন বরুণ চক্রবর্তী। আপনি এখন তাকে আউট অফ দ্য ইকুয়েশন রাখতে পারবেন না, আগের ম্যাচে 5 উইকেট নিয়েছেন। গৌতম গম্ভীর তো একটু আউট অফ দ্য বক্স চিন্তা তিনি করতে পারেন এবং 4 স্পিনারে হয়তো বা খেলাতে পারেন। ইন্ডিয়ার এই টিমের সবচেয়ে বড় লাক্সারিটা কোন জায়গায় জানেন? ধরেন ইন্ডিয়া গত 13টা ম্যাচ টসে হেরেছে, তারপর ইন্ডিয়া দে ডু নট মাইন্ড। তারা মাইন্ড কেন করে না? বা রোহিত শর্মাও টসে হারলে পরেও ইন্ডিয়ার ম্যাচ জিততে কোনো প্রবলেম হয় না, কারণ দে হ্যাভ কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্স। আপনি আগে ব্যাটিং করেন অথবা আগে বোলিং করেন, অক্ষর প্যাটেল হি ক্যান ব্যাট, হি ক্যান বোল। হার্দিক পান্ডিয়া হি ক্যান ব্যাট, হি ক্যান বোল। রবীন্দ্র জাদেজা হি ক্যান ব্যাট, হি ক্যান বোল। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আপনার যখন কোয়ালিটি নাম্বার অফ কোয়ান্টিটি অলরাউন্ডার্স, মানে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্স থাকবে, তখন আগে ব্যাট করা পরে ব্যাট করা খুব বেশি ম্যাটার করেন। এবং ইন্ডিয়ার এই টিমটার সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা আসলে সেটা। অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি আমাকে বলতে পারেন, অস্ট্রেলিয়া তাদের পঞ্চম বোলিং অপশনটা কিন্তু একটু দুর্বল। সেখানে ম্যাক্সওয়েল, লাবুশেন তারা মিলেছিলে সেই জায়গাটা ক্যারি করার চেষ্টা করছেন। অ্যাডাম জাম্পা বাদে এই কন্ডিশনটাকে ইউটিলাইজ করার মতো স্পিনার কিন্তু অস্ট্রেলিয়ার এই টিমে খুব বেশি নাই। বাট ইউ নেভার নো, ম্যাক্সওয়েল অলওয়েজ ভেরি মাচ হ্যান্ডি, এবং টিমটার নাম মাইটি অস্ট্রেলিয়া। দে ক্যান অলওয়েজ শো দেয়ার ক্যারেক্টার্স। তবে আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের ডেপথটাও তো বেশ ভালো। রোহিত শর্মা, আপনি ইউ নেভার নো, বিগ গেম অ্যাহেড, এবং এই দিনটাই রোহিত শর্মা জ্বলে উঠলেন, কিচ্ছু করার নেই। বিরাট কোহলি হয়তো একটু ডিপ ব্যাটিং করতে চাইবেন অস্ট্রেলিয়ার এগেনস্টে, যেহেতু উইকেট একটু স্লোইশ, বিরাট কোহলি একটু ডিপ ব্যাটিং করতে চাইবেন। শ্রেয়াস আয়ার ইজ দেয়ার। আমার কাছে মনে হয় যে ম্যাক্সওয়েল আসুক, জাম্পা আসুক, শ্রেয়াস আয়ার উইল প্লে হিজ ন্যাচারাল গেম। শুভমান গিল, তাকেও আপনি আউট অফ দ্য ইকুয়েশন রাখতে পারবেন না। সো আমার কাছে সব কিছু মিলে কন্ডিশন বিবেচনায় ইন্ডিয়ার বোলিংটা অনেক বেশি মাত্রা স্ট্রং। সো আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়াই সেই জায়গাটা এগিয়ে থাকবে।